খুব ফাঁকিবাজি করে আমি কিভাবে মেহমানদারি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আপনাদের অনেকের অনুরোধ ছিল আমার এই মিটবল কারির রেসিপির জন্য, আজকে সেই রেসিপিটাও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ আমার বাসায় প্রিয় কিছু মানুষ আসছে, ওনাদের জন্য গতকাল আমি প্রিপারেশন নিয়েছিলাম। ওনারা যেহেতু থাকবেন তো সব কিছু সেভাবে আমি করেছি। সেই ভিডিওটা অলরেডি আপনাদের সাথে আমি 2-3 দিন আগেই শেয়ার করেছি। গতকাল সব কাজ করার পর একদম দিনের শেষে এসে এই কেকগুলো আমি বানিয়েছিলাম, তবে ওগুলো আর গতকাল কাটিনি। আমি করেছি কি, একেবারে ট্রেতে যেভাবে কেকগুলো ছিল সেভাবেই রেখে দিয়েছি, তার উপরে কিচেন টাওয়াল দিয়ে উপরে আমি ঢাকনা দিয়ে চেপে রেখেছিলাম, যার কারণে দেখেন কেকগুলো ড্রাই হয়নি। আর অনেকেই করে কি, কেক বানানোর পর একেবারে ঠান্ডা হওয়ার জন্য খালি রেখে দেয়, এতে করে কেকের ভেতরটা কিন্তু ড্রাই হয়ে যায় আর কেকের যে একটা সফট ভাব সেটা থাকে না। আমাদের মেহমান যেহেতু কয়েকদিন আমাদের সাথে থাকবে, সে কারণে আমি কেকগুলো একটু বড় বড় করে বানিয়েছি, আর কিছু আমি এখন এভাবে প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আমি স্টোর করে রাখবো, যাতে করে বাচ্চারা বা আমাদের যখন খেতে মন চায় আমরা নিয়ে খেতে পারি। আজকে যে ভাই ভাবিরা আসছে, আমাদের লন্ডন লাইফের শুরু থেকেই আমরা একসাথেই আছি, বা আমাদের সেই পরিচয় শুরু থেকেই। তো যেটা হয়েছে, আমার নাফিসা আর ভাবির মেয়ে, ওরা দুজন 1 মাস 28 দিনের ছোট বড় এরকম। তো দুজন আমরা একসাথেই প্রেগনেন্ট ছিলাম। আমাদের সেই প্রেগনেন্সি তো বেশ কিছু সুন্দর সময় আছে। আর ডেলিভারির সময় আপনারা হয়তো অনেকেই জানেন যে ইংল্যান্ডে যারা একা থাকে ওরা কিন্তু খুব কষ্ট করে। এখানে আমি একা ছিলাম, আর আমার প্রত্যেকটা ডেলিভারি টাইমে কেন জানি এত খারাপ সময় গিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো এটা আল্লাহর কোনো রহমত। তো সব মিলিয়ে নাফিসার সময় আমি অনেক বেশি স্ট্রাগল করেছি। তো সেই সময় আসলে একা থাকা, বিপদ, সমস্যা, এগুলো যে কী জিনিস আমি খুব ফিল করেছি। তো ভাবির যেহেতু পরে হয়েছে, সেই সময় আমি নিজেও অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ওভাবে কিছু করতে পারিনি। তারপর একটু কিছু করেছি, মন পড়েছিল ওখানে যে এই সময়টা যে কি কষ্ট, যারা শুধু ওই সময়ের কষ্টটা পায় তারাই হয়তো একটু বুঝে। যাক, সেই সময় চলে গেছে। সময় তো আর বসে থাকে না। এখন আমাদের বাচ্চারা বড় হয়েছে, এখন আমরা যা কিছু করি আমাদের বাচ্চাদের আনন্দের জন্য করি। তো ভাবিদেরকে খুব জোর করে এনেছি আর বলেছি 2-1 দিন এখানে থাকার জন্য। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছি আমাদের এখানে ভাবিরা 2 দিন থাকবে, তারপর আমরা ম্যানচেস্টার যাব আমার হাজব্যান্ডের আর একটা ফ্রেন্ডের বাসায়। ওই ভাইরাও আমাদের সাথে লন্ডনেই ছিলেন। খুব সম্ভবত, যদি ভুল না বলি, 2013-তে ওনারা ম্যানচেস্টার চলে গিয়েছেন। তো আমরা এর মাঝে সত্যি কথা আর যাইনি, এই প্রথম যাব। আসলে লাইফে না একটার পর একটা চ্যাপ্টার আসে, আর এভাবে গুছিয়ে সবাই একসাথে হয়ে যে এক জায়গায় যাব সেটা আর হয়ে ওঠে না। হয়তো দেখা যায় এই বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে তো আরেকজনের শুরু, বা কেউ দেশে এবছর যাচ্ছে তো পরের বছর আরেকজন যাচ্ছে, এইভাবে করে করে আর কি আমাদের সময় চলে যাচ্ছে। তো এবার আলহামদুলিল্লাহ প্ল্যান করেছি, আল্লাহ কবুল করার মালিক। গেল কিছুদিন, হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল না, তারপরে একের পর এক আসলে টুকটাক মেহমানও হয়েছে। সব মিলিয়ে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, ভাবিদের জন্য সব কিছু যেভাবে করবো ভেবেছি ওভাবে আর কিছু করতে পারিনি। তারপরও বাচ্চাদের কথা মাথায় রেখে বা আমাদের নোয়াখালীর খাওয়া দাওয়া সব কিছু মাথায় রেখে যতটুকু পেরেছি সব লিখে লিখে এবারের মেহমানদারিটা আমি করছি। বাচ্চারা যেহেতু বড়, মনে হলো যে ওরা মিটবল কারিটা পছন্দ করবে, তো আজকে মিটবল কারিটা রান্না করব। সেই সাথে মনে হলো যে আমার কুকিং চ্যানেলের জন্য একটা রেসিপি করা হোক। আসলে অনেক দিন ব্যস্ত ছিলাম, ওই চ্যানেলে সেভাবে কোনো আপলোডই করিনি। এখানে বাচ্চাদের জন্য একটা ডেজার্ট তৈরি করছি আমার সেই শর্ট গ্লাসগুলোর মধ্যে। তো কাল যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে নিচের লেয়ারটা দিচ্ছি। তার সাথে আমি যে বিস্কিটটা আছে সেটা কিছুটা ভেঙে একসাথে করে দিয়েছি, তবে ওই কেকের মিশ্রণের সাথে আর কোনো ধরনের লিকুইড আমি মিক্সড করব না। উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা যখন মিক্সড করার পর হাফ হার্ড হয়ে গিয়েছে, তার সাথে আমি ভালো মানের একটা চকলেট স্প্রেড মিশিয়ে দিয়েছি টেস্ট বুঝে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা আর একটু ডার্কও করতে পারেন, তবে এই ক্রিমের সাথে আমি কোনো ধরনের বাড়তি ফ্লেভার বা সুগার আর দেইনি, যেহেতু চকলেট স্প্রেডের সাথে সুইটটা আছে।
এই তো ঝটপট আমার ডেজার্টের কাজটাও শেষ। এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বিকালের মধ্যে এগুলো শক্ত হয়ে যাবে। এর মাঝে আমি মিটবলের যে কিমাটা সেটা তৈরি করে নিয়েছি। আমি আসলে রেডিমেড কিমাটা যেহেতু খাই না, তাই সবসময় নিজেই কিমাটা তৈরি করে নিই। এখানে 3 কাপ কিমা আছে, তবে 3 কাপের মধ্যে 1 কাপ হচ্ছে মুরগির আর 2 কাপ হচ্ছে গরুর মাংসের। যেটা করেছি, যেই মাংসগুলোর মধ্যে ফ্যাট কম আছে সেগুলো আমি নিয়েছি, আরেকটা হচ্ছে হাড্ডি ছাড়া, আর মুরগির যে বুকের অংশটা সেটা আমি নিয়েছি। এই কিমাগুলোকে আমি ঘরেই করেছি, আমি কিনা কিমাটা অ্যাভয়েড করি। যাই হোক, এগুলোকে আমি যেভাবে করেছি সেটাই একটু দেখাচ্ছি। এগুলোকে একেবারে মিহি করে ফেলিনি, মাংসগুলোর মধ্যে একটু কণা কণা ভাব আছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমাদের উঁচু করে 1 টেবিল চামচ রসুন লাগবে, উঁচু করে 1 টেবিল চামচ আদা লাগবে, আর 1 মুঠ লাগবে বেরেস্তা। এগুলোকে আপনারা কিমার সাথেও মানে বেটে নিতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে না, আলাদা করে দেখাচ্ছি। আদা রসুন আমি এই টাইপের খাবারগুলোর মধ্যে সবসময় একটু ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। একটু মিহি কুচি করা পেঁয়াজ দিচ্ছি 1/2 কাপের মতো। আর এই ধরনের কারি বা মিটবলে ঝাল হলে বেশি ভালো লাগে, তো আমি আমার পছন্দের ঝালটা দিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে ব্যালেন্স করে নিয়েছি। আপনারা অবশ্যই ঝাল দিয়ে খাবেন। এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ব্ল্যাক পেপার। এটা আপনারা চাইলে পাউডারটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিলাম টালা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচের মতো দিলাম গরম মশলা। এগুলো চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। ব্যাস, এবার সব কিছুকে মাখিয়ে নিলেই চলবে। তবে এর আগে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেটা সস দিয়ে করেছি। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে কিছুটা সয়া সস, কিছুটা কেচাপ দিয়েও মাখিয়ে নিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি না অত গাঢ় কিছু করতে চাইনি, একটু হালকাই রাখতে চেয়েছি। যেভাবেই মাখান না কেন, চেষ্টা করবেন এই কিমাগুলোকে মিনিমাম 1/2 আওয়ার একটা সাইডে রেখে দেওয়ার জন্য। আর যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা হলেও রাখবেন। মানে যত সুন্দর এগুলো ভিজবে, আপনাদের এই মিটবলগুলো খেতে ততটাই ভালো লাগবে। আমি আজকে প্রায় 3টার দিকে রান্না করতে এসেছি, যেহেতু মেহমান রাতে আসবে আর সকালে ওরা হচ্ছে অ্যারাবিক টিচারের কাছে ক্লাস করেছে। সব মিলিয়ে না আমার হাতে এত কম সময় ছিল, আমি সে কারণে আজকে এগুলোকে খুব একটা বেশি ভিজাতে পারিনি। তো যাই হোক, এখন এগুলোকে যেটা করব, সবগুলোকে না আবার হাত দিয়ে এভাবে মেখে নিব, তারপর এগুলো দিয়ে বল বানাবো। আর এই বলটা হচ্ছে আপনাদের পছন্দের, আপনারা চাইলে একদম ছোট ছোট করে বানাতে পারেন, আরও বড় করেও বানাতে পারেন। চাইলে আপনারা এটা দিয়ে গোলা কাবাব বানাতে পারেন, সেটার সিজলিং বানাতে পারেন। এরকম অনেক রেসিপি আগে আপনাদের সাথে শেয়ার করতাম, তবে এখন আর সময়ের জন্য পারি না, সেই কারণে একটু মুখে বলে দিচ্ছি। যাই হোক, এখান থেকে আমি সবগুলো বল এখন বানাবো না, অর্ধেকটার বল বানাবো। এগুলোকে আগে ভেজে নিব। এই বলগুলোকে কখনো ডুবো তেলে বা বেশি তেলে আমি ভাজি না। ওভাবে ভাজলে হয় কি, একটু রাবারি টেক্সচার চলে আসে, তখনও শক্ত হয়ে যায়। আমি খুব অল্প তেল দেই, ফ্রাই প্যানটা খুব গরম করে তারপর বলগুলো দেওয়ার সাথে সাথেই হাই হিটে বলতে পারেন, ঠিক এই যে এরকম পোড়া পোড়া করে ভাজি করে নিচ্ছি। এগুলো যদি আপনারা স্টোন না করেন, তো সেই ক্ষেত্রে ভেতরে না হলেও সমস্যা নেই, কারণ এটা এখনই আমি রান্না করে ফেলবো। তবে আপনারা যদি এই বল বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে চান, সেই ক্ষেত্রে পোড়া পোড়া করার পর একটু মিডিয়াম হাই হিটে এটাকে একটু ভালো করে কুক করবেন, যাতে করে ভিতর পর্যন্ত হয়ে যায়। চাইলে আপনারা এগুলোকে 3 থেকে 4 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যেদিন রান্না করতে ইচ্ছা হয়, কয়েক ঘন্টা আগে নামিয়ে তারপরে রান্না করে ফেলতে পারবেন। আসলে এই যে প্রসেসটা, এটা একটু লম্বা, তো আমি মাঝে মাঝে করি কি, একটু বেশি করে বানাই, তারপরে কিছুটা রেখে দেই, ওই কারণেই আপনাদেরকে বলে দিলাম। এখানে আমি একটু তেলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা লাগবে। তো আমি ফ্রেশ সব কিছুকে কুচি করে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভুনে নিচ্ছি, যাতে করে এগুলো একটু ভাজি ভাজি হয়ে যায়। আসলে আমাদের এখানে পেঁয়াজ রসুনগুলো না একটু রান্না করার পর গলে যায়, ওই কারণে আমি কুচিটা ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এই সব কিছুকে আমি 1.5-2 মিনিট তেলে একটু ভুনে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো। আপনারা চাইলে টমেটো কেচাপটাও দিতে পারেন। আর আগে বলেছি বাচ্চাদের জন্য করছি, তো তাই আমি একটা কাঁচামরিচ দিলাম।
একটু পানি দিয়ে নিলাম। এখন একে একে আমি 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, এটা একটু ঝাল মরিচের গুঁড়া ছিল, সব কিছু দিয়ে এই মশলাটাকে আমি 2-3 বার একটু একটু করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি। আমাদের মিটবল যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তাই এই মশলাটা আপনারা যত সুন্দর বা মজা করে কষিয়ে নেবেন আপনাদের মিটবলটা খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এর মধ্যে বেশ কয়েকবার পানি দিয়ে তারপরে এই মশলাটাকে সুন্দর করে কষিয়েছি। একটু সুইট অ্যান্ড সাওয়ারের টেস্ট আনবো সেই কারণে 1 টেবিল চামচ কেচাপ দিয়েছি আর 1 টেবিল চামচ দিয়েছি চিলি সস। এবার আমি ফাইনালি মশলাটাকে একেবারে শুকিয়ে নেওয়ার পর যখন দেখলাম যে তেল ভেসে উঠেছে, ওই অবস্থায় না মিটবলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আগে পানি দিবেন না, তাতে করে যেটা হবে এই মিটবলের ভেতরে এই যে মশলার যে স্বাদটা ওটা ঢুকতে চাইবে না। এখন আমি যেটা করছি, আগুনটাকে একদম মিডিয়াম করে দিলাম আর এই মিটবলগুলোকে কন্টিনিউয়াসলি আমি মশলার সাথে নাড়বো, যাতে করে এই মশলাগুলো একদম সুন্দরভাবে প্রত্যেকটা মিটবলে সমানভাবে ঢুকে। যখন একদম শুকিয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়েছি, তারপরে আগুনটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা ছাড়াই ধরেন এভাবে রেখে দিয়েছি। আমি এভাবেই এই মিটবলগুলোকে 10 মিনিটের মতো চুলায় রেখেছি। এখন দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, ঝোল দিব। তবে তার আগে একটা মিটবল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আসলে কখনোই আপনাদেরকে কেটে দেখানো হয় না, তো এই যে দেখেন স্প্যাচুলা দিয়ে কেটে দেখাচ্ছি, তাও কত সুন্দর কেটে গেছে। মানে অনেকে বলেন না মিটবলের ভিতরে শক্ত হয়, তো আমি যে টেকনিকটা দেখালাম এভাবে যদি করেন দেখবেন যে আপনাদের মিটবলগুলো খুব সুন্দর হবে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তবে ঝোলের পানিটার কোনো পরিমাণ আমি বলবো না, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আবার চাইলে মাখো মাখো রাখতে পারেন। মেহমানের জন্য করছি তো আমি যেটা করব একটু মাখো মাখো রাখবো। এভাবেই ঝোলটা দিয়েছি আর 5 মিনিট পর আমি এর উপর একটু চাঙ্কি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে কাঁচামরিচটাও দিতে পারেন আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ দেওয়ার পর আমি কখনো অনেক বেশিক্ষণ রাখি না, যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় মানে একটু গ্লসি টাইপ হয় তখনই চুলাটা অফ করে দেই। খাবারের আগে যেহেতু গরম করতে হবে তখন আবার দেখা যাবে পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে যাবে। তো যাই হোক, নামানোর আগে এখানে 1/2 চা চামচ হচ্ছে চিনি উপর থেকে দিয়ে দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হবে। এক পাশ থেকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি আর যে রান্নাগুলো ফিনিশিং দিতে হবে ওগুলো দিচ্ছি। রোস্টটা আমি সকালবেলায় বাচ্চারা যখন পড়ছিল তখনই করে নিয়েছি। এখন শুধু আমার রোস্টের ম্যাজিক মশলাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের রোস্টটা একটু মশলা দিয়ে করেছি, এটা একটু ক্রিমি ক্রিমি হবে, মানে অনেকটা কোরমা টাইপের করেছি। আমি যেটা ভেবেছিলাম যে ওনারা হয়তো বিকাল 5:30 থেকে 6টার মধ্যে এখানে এসে পৌঁছাবে, তো এই দিক থেকে অনেক কাণ্ড হয়ে গেল। ওনারা রওনাই দিয়েছেন 5টা বাজে। আসলে ওনাদের বাচ্চারও অনলাইনে ক্লাস ছিল, তো এমনই হয়। তো সব মিলিয়ে যেটা হয়েছে, ভাবিরা আস্তে আস্তে মানে মোটামুটি বেশ রাতই হয়ে গিয়েছিল। আমি যেটা করছিলাম মনে হচ্ছিল যে দেরি হলে হোক, তারপরও এসে ওনারা সুন্দর একটা টেবিল পাবে, টেবিলে মেহমান এলে নাস্তা দেখে, সেরকমই থাক, আর রাতের খাবারটা না হয় আমরা দেরি করেই খাবো। সত্যি কথা কি জানেন, আমি আজকে আমার ওই বাচ্চা দুটোকেই প্রাধান্য দিয়েছি। ওদের হলিডে চলছে, ওরা সময়টাকে যাতে উপভোগ করতে পারে, ওরা যাতে মানে ওদের মতো করে দিনটাকে পায়, ওই কারণে আমি ওদের কথা মাথায় রেখেই সব কিছু করছিলাম। একটা কথা আছে না, সময় আর সম্পর্ক এগুলো যদি একবার নষ্ট হয় সেগুলোকে না আগের জায়গায় আর ফিরিয়ে আনা যায় না। তো আজকে কাজগুলো করছিলাম আর আমি সেগুলোই ভাবছিলাম। এখন দেখা যায় কি কেউ কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না, বিশেষ করে যখন দেখে যে পাশের মানুষ ভালো আছে, তখন মনে হয় যে দূরত্বটা আরও বেশি হয়ে যায়, কম্পিটিশনটা আরও বেড়ে যায়। তো এগুলো বুঝি, তারপরেও বলি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। আমার সাথে অনেক মানুষের অনেকভাবেই সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করি নিজের সামর্থ্য বা শক্তি অনুযায়ী এই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য। দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আমাকে রহমতের ছায়ায় রাখেন। নাফিসা জাফিরা আজকে পড়েই টায়ার্ড হয়ে গেছে, তবে আয়াতের অপেক্ষা আর শেষ হচ্ছে না। বেচারা আমার সাথে এই জানালা ওই জানালা করেই মানে ঘুরছে যে কখন ওরা আসবে, কখন ওদের সাথে খেলবে। চলে আসবে, ওই যে উইন্ডো দিয়ে দেখো, চলে আসবে দেখো। বেচারা ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেল। আন্টিরা নেমেছে, বলো বাসায় চলে আসতে, তুমি যাই নিয়ে আসো আয়াত। আব্বু আছে, তুমি যাই নিয়ে আসো আন্টিদেরকে। আমাদের এখানে সামারের সময় দিনটা বড় থাকে, তো তো দেখা গিয়েছে ওনারা দেরি করে এলেও আমরা দিনের কিছুটা অংশ মানে আনন্দ করতে পেরেছি, গল্প করতে পেরেছি।
আর এই তো বাচ্চারা খাওয়া দাওয়ার পর ওদের মতো করে ওরা আনন্দ করছে, গল্প করছে, খেলছে। বলতে পারেন এখান থেকে ওদের ঈদের আনন্দ শুরু। মেহমান আসুক আর আত্মীয় আসুক, আমার আয়াত বেচারা সবসময় একা, তবে এবার একজনকে ভাগে পেয়েছে। আমি আবার ওটা নিয়েই মজা করছিলাম যে বড় হোক আর ছোট হোক একজন আয়াতের সাপোর্টে আছে। তবে মাশাল্লাহ আয়াতেরই একটা জিনিস খুব ভালো লাগে যে ও কখনো মেয়ে ছেলে ওইসব ভাগাভাগি করে না, ও সবার সাথে খুব সুন্দর করে মিশে যায়। এই যে বন্ধু যুগল একসাথ হয়েছে, ওনারা ওনাদের মতো মজা করছে, গল্প করছে, তার মধ্যে ভাবি আর আমি এই তো সবাই শেয়ার করেই সব কিছু করছি আর তার মাঝখান থেকে গল্পগুজব করে যাচ্ছি। তবে এর মাঝে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।